আজ পর্যন্ত পৃথিবী থেকে ডিপ স্পেস বা গভীর মহাকাশের উদ্দেশ্যে যে কোনো এক্সপিডিশন বা অভিযান হয়েছে, প্রতিটি এক্সপিডিশনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই, আর তা হলো মহাবিশ্বে প্রাণের সন্ধান। আমাদের এই বিশাল ব্রহ্মাণ্ডে এমন কোনো গ্রহ কি নেই যেখানে আমাদের মতন কিংবা আমাদের থেকে উন্নত মানের কোনো প্রাণী থাকতে পারে? পৃথিবী থেকে বহু উন্নত মানের স্পেস টেলিস্কোপকে পাঠানো হয়েছে মহাকাশে শুধুমাত্র এই ধরনের গ্রহদেরই খুঁজে বের করার জন্য, যেমন কেপলার, হাবল, জেমস ওয়েব, ইউক্লিড প্রভৃতি। কেপলার স্পেস টেলিস্কোপটি তো প্রায় 2662টি এক্সোপ্ল্যানেট বা আর্থ লাইক প্ল্যানেট খুঁজে পেয়েছে আমাদের এই ইউনিভার্সে, যার মধ্যে বেশ কিছু প্ল্যানেট রীতিমতো হ্যাবিটেবল, মানে মানুষের বসবাসযোগ্য। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি ভিন গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব থেকেই থাকে, তাহলে এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করা কেন সম্ভব হচ্ছে না? সেই অতীতকাল থেকেই তো মানুষ লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগাযোগ স্থাপন করার। বর্তমানে বিজ্ঞান তো অনেক উন্নত, কিন্তু তাও তো অধরাই থেকেই যাচ্ছে সব রহস্য। অবশ্য একটা জিনিস আমরা নিশ্চিত, যে আমাদের এই সৌরমণ্ডলে কোনো এলিয়েন নেই, তবে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। উদাহরণস্বরূপ স্যাটার্নের উপগ্রহ টাইটান তো রয়েছেই হাতের সামনে। টাইটানের অ্যাটমসফিয়ারে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা পৃথিবীতেও রয়েছে। ওখানেও বৃষ্টি হয়, মেঘ জমে, নদী, নালা, সাগর, মহাসাগরে দেখা পাওয়া যায়। তবে তা অবশ্য জলের নয়, লিকুইড হাইড্রোকার্বন বা মিথেন ও ইথেনের। তবে টাইটানের পুরো বরফ স্তরের নিচে যে জলের অস্তিত্ব আছে, তা কিন্তু বিজ্ঞানীরা এক প্রকার নিশ্চিত। আর জলের আরেক নাম জীবন, এ তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তাই তো আমেরিকান স্পেস এজেন্সি নাসা 2028 সালে জুলাই মাসে লঞ্চ করতে চলেছে ড্রাগন ফ্লাইকে, যেটা 2034 সাল নাগাদ টাইটানে গিয়ে পৌঁছাবে এবং একটি রোবোটিক হেলিকপ্টারের মতন উড়তে থাকবে টাইটানের ভূপৃষ্ঠের উপর। যদি টাইটানে কোনো প্রাণের স্পন্দন থেকে থাকে, তাহলে তা ধরা পড়বে ড্রাগন ফ্লাইয়ের আল্ট্রা ডিটেক্টরের চোখে, আর আমরা তা জানতে পারবো টাইটান থেকে প্রায় 1.2 বিলিয়ন কিলোমিটার দূরে বসে। এছাড়া নাসা আরেকটি খুব গুরুত্বপূর্ণ অভিযান করতে চলেছে জুপিটারের 4th লার্জেস্ট মুন ইউরোপাতে। বিজ্ঞানীরা মনে করেন যে ইউরোপার ঘন বরফ স্তরের নিচে রয়েছে বিশাল এক জলের ভাণ্ডার, যা পৃথিবীর মোট জলের তুলনায় দ্বিগুণ। সেই কারণে আগামী 10ই অক্টোবর 2024 নাসা তাদের ইউরোপা ক্লিপারকে পাঠাচ্ছে ওর কাছে, যেটা 2030 সাল নাগাদ গিয়ে পৌঁছাবে ইউরোপার কাছে এবং খুব কাছ থেকে ইউরোপাকে প্রদক্ষিণ করবে এবং তার মধ্যে থাকা সমস্ত তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে। এক্ষেত্রেও বিজ্ঞানীরা আশাবাদী যে ইউরোপার ওই মোটা পুরু বরফ স্তরের নিচে প্রবাহিত ওয়াটার ওশানে অ্যানসিয়েন্ট লাইফের এক্সিস্টেন্স থাকতেই পারে। এছাড়া অনেক সুপার হ্যাবিটেবল প্ল্যানেটসের খোঁজ পাওয়া গেছে আমাদের এই ইউনিভার্সে, যেখানে প্রাণের অস্তিত্ব থাকাটা মোটেও আশ্চর্যের ব্যাপার নয়। কিন্তু আবার মনে উদয় হচ্ছে সেই একই প্রশ্ন, এত এত বসবাসযোগ্য গ্রহের সন্ধান যদি পাওয়াই যায়, তাহলে ওইসব গ্রহের কোথাও কি মানুষের মতন সভ্য প্রাণীরা বসবাস করে না? আমরা যদি সেই সমস্ত গ্রহগুলোর অস্তিত্ব জানতেই পারি, তাহলে সেইগুলোয় বসবাস করে এলিয়েনদের খোঁজ আমরা পাচ্ছি না কেন? তবে কি আমরা এটাই মেনে নেব যে এখনো পর্যন্ত আমরা বিজ্ঞানের সেই শিখরে পৌঁছাতেই পারিনি, যাতে করে অন্য গ্রহের অন্য প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি? অথবা এটাও তো হতে পারে যে ওই সমস্ত গ্রহে যারা বসবাস করে তারা আমাদের মতো এত উন্নত নয়, আদিমতায় বেড়াজাল থেকে এখনও হয়তো তারা বেরিয়েই আসতে পারেনি, কিংবা হয়তো বা তাদের বিজ্ঞানও আমাদের মতনই সমসাময়িক। হয়তো তারাও একইভাবে টেলিস্কোপে চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে পৃথিবীকে, কিন্তু দূরত্বের কারণে আসতে পারছে না বা যোগাযোগ স্থাপন করতে পারছে না। এই বিশাল ইউনিভার্সে আমরাই যে কেবলমাত্র জীবন্ত প্রাণী তা তো নয়, ওরা আছে এবং অনেক পরিমাণে আছে। যোগাযোগটা শুধু সময়ের অপেক্ষা। এবার একটু জেনে নিই যে কোনো একটি প্ল্যানেটে প্রাণী বেঁচে থাকার জন্য কী কী উপকরণ থাকা অত্যন্ত জরুরি। প্রথমত প্ল্যানেটটি রকি হতে হবে। দ্বিতীয়ত আবহাওয়া বা অ্যাটমসফিয়ার হতে হবে অক্সিজেন ও নাইট্রোজেন পরিবেষ্টিত। তৃতীয় এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা না থাকলে প্রাণের অস্তিত্বের কথা স্বপ্নেও ভাবা যায় না, সেটা হলো ওয়াটার। আমাদের এই পৃথিবীতে এই তিনটি জিনিসের কোনো অভাব নেই, তাই তো পৃথিবী মানুষ এবং সমস্ত প্রাণীকুলের বসবাসযোগ্য। আর এটা তো আমরা সকলেই জানি যে আজ থেকে প্রায় 750 মিলিয়ন ইয়ার্স আগে এককোষী অ্যামিবাই প্রথম আমাদের এই পৃথিবীতে জন্মেছিল প্রাণীকুলের দূত হিসাবে, এবং সেটাও জন্মেছিল জল থেকেই। কিন্তু এবার একটা চমক, মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর জন্মলগ্নের সময় তাতে কোনো জলের অস্তিত্বই ছিল না, বদলে সেখানে তখন অবস্থান করত জ্বলন্ত ফুটন্ত লাভা। তারপর কালচক্রে পৃথিবীর সেই উত্তপ্ত অবস্থার পরিবর্তন ঘটতে থাকে, পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। আর ঠিক সেই সময় বাইরে থেকে বিশাল বিশাল অ্যাস্ট্রয়েড বা উল্কাপিণ্ড আছড়ে পড়তে আরম্ভ করে পৃথিবীতে। সেরকম কোনো এক বা একাধিক অ্যাস্ট্রয়েডের সঙ্গে পৃথিবীতে প্রথম আবির্ভাব হয় জল বা ওয়াটারের। বিজ্ঞানীদের এই অনুমান যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর বাইরে জলের উপস্থিতিও প্রমাণিত। তার মানে প্রাণের অস্তিত্ব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে একটা জিনিস ভেবে আমরা খুব গর্ববোধ করি যে প্রাণ জিনিসটা মহামূল্যবান এবং দুষ্প্রাপ্য, যেটা সব গ্রহে পাওয়া যায় না।
আজ এটুকুই। ফিরে আসবো আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।